চেটে খাবো। আজকে আমরা কথা বলবো দিদির আশীর্বাদ ধন্য একজন বিখ্যাত এবং সুপুরুষ এমএলএকে নিয়ে, যে ছোটবেলায় চেটে চেটে হরলিক্স খেত, কিন্তু বড় হয়ে আবার সেই ছেলে চুরি চিটিংবাজি জোচ্চুরি সব কিছুই করতে পারে। তো আজকে আমরা কথা বলবো সোহম চক্রবর্তীকে নিয়ে এবং তার পুরো কালো কীর্তি সব আজকে ফাঁস করব। তিনি কত বড় বেইমান, তিনি কিভাবে জনগণের সাথে বেইমানি করেছেন, কিভাবে তার বন্ধুর সাথে বেইমানি করেছেন, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, ফেঁসে যাওয়ার ভয়ে নিজের ড্রাইভারকে কিভাবে এগিয়ে দিয়েছেন, কিভাবে নিজের পিএকে জেল খাটাচ্ছেন। আজকে এই সব কিছুই নিয়ে কথা হবে। এতদিন মানুষজন মুখ খুলতে পারেনি, কিন্তু আজকে খুলবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আইপ্যাকে সেই সকল আমার ভাই বোনদের বন্ধুদের যারা দিনরাত এক করে পরিশ্রম করে, এবং তারাও কিন্তু কোনো রকমভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে কিছু পাপির উদ্ভব হয়েছিল। সেই পাপিগুলোর মধ্যে একটা পাপি হচ্ছে সোহম চক্রবর্তী। ছোটোবেলা থেকেই হরলিক্স খাওয়ার নেশায় তৃণমূলে ভর্তি হয়েছিল, এবং বড় হতেই সে যখন বিধায়ক পদটা পেল তখন তার টাকা খাওয়ার নেশা বাড়লো। বিধায়ক তহবিল থেকে একটা টাকাও তিনি খরচা করেননি গ্রাম বাংলার উন্নয়নের জন্য, একটা টাকাও খরচা করেননি। এই করিমপুরে দাঁড়িয়ে যখন এত ভোটে হারলেন, তারপরে মানুষজন যে তাকে কতটা হেনস্থা করছে সেটা তিনি হয়তো ভালোভাবে বুঝতে পারছেন। সেই জন্য আজ পর্যন্ত কোনো রকম কোনো লাইভে তাকে দেখা যায়নি এবং কোনো কথাও বলতে শোনা যায়নি। হেরে যাওয়ার পরে গর্তে ঢুকে গেছেন তিনি। এবং হয়তো খুব সামান্য, এবং সেখানে তাদের যে পারিশ্রমিকটা আছে সেটা যে বিশাল কিছু তা কিন্তু নয়। কিন্তু পারিশ্রমিক এখানে হার্ডলি ম্যাটার্স, কারণ তৃণমূল কংগ্রেসে যখন আমরা রয়েছি, যখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়েছি, তখন কে কোথায় কি পারিশ্রমিক সেটা আমাদের ম্যাটার করে না। এবারে আসি তার প্রথম স্ক্যাম। তোমরা জানো যে টলিউড চলে আমাদের গরু বিক্রির টাকায়, মানে বাংলাদেশে গরু গেলে টলিউড চলতো আগে। এই কদিন আগের ঘটনার কথাই বলছি, কারণ গরু বিক্রির টাকায় আমাদের দীপক অধিকারী মহাশয় তিনি অনেকগুলো ফিল্মও বানিয়েছেন এবং ভালো টাকাও কামিয়ে নিয়েছেন। তো সেখানটায় গরু বিক্রির টাকা পর্যন্ত ঠিক ছিল। সোহম চক্রবর্তী তিনি তার একজন বন্ধু শাহিদ ইমাম, তার কাছ থেকে 68 লক্ষ টাকা নিয়েছিলেন ধার হিসাবে ফিল্ম বানানোর জন্য। তো যখন তিনি জিজ্ঞাসা করতে চান যে আমার ফিল্মটা বানানো কোথায় হচ্ছে বা আমার টাকাটা ফেরত দাও, ততদিন থেকে সোহম চক্রবর্তী গাজওয়ারি করতে শুরু করেন। কার মতো? আমাদের প্রাণের ভাইপোর মতো। তো এরকম গাজওয়ারি করে করে মোটামুটি তিনি টাকাটা আর ফেরত দেননি। তিনি ফোন করলে ইনি ফোনও তোলেন না এবং কথাও বলেন না। টাকা ফেরত দেওয়া তো অনেক দূরের কথা। এই সোহম চক্রবর্তী আজ পর্যন্ত মানুষকে কীভাবে ঠকিয়েছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ তার নিজের বন্ধুই। আমরা চাই মানুষের পাশে দাঁড়াতে, এবং সেই তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে, কর্মী হিসেবে কিন্তু জয়েন করেছে আইপ্যাকের এই সকল আমার ভাই বোনেরা। এই সোহম চক্রবর্তীর অনেক দুর্নীতি আছে, তার মধ্যে সবথেকে বড় যে দুর্নীতিটা সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়ানো। তৃণমূলের কম বেশি নেতা নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন, আমরা সবাই জানি। এই নিয়োগ দুর্নীতি ছোটোখাটো অঙ্কের নয়, অনেক বড় অঙ্কের দুর্নীতি হয়েছিল। বনি সেনগুপ্ত থেকে শুরু করে এরকম বহু মানুষ এর মধ্যে যুক্ত ছিলেন। আবার কেউ কেউ ছাড়াও পেয়ে গেছেন, আবার কাউকে দেখা গেছে এসএসকেএমে হসপিটালে গিয়ে ভর্তি হতে। কিন্তু সোহম চক্রবর্তী তিনি যখন দেখছেন যে তিনি ফেঁসে যাবেন, তখন তিনি তার পিএকে এগিয়ে দেন এবং পুরো দোষটাই তার নামে দিয়ে দেন যে উনি নাকি উনার নামের সুযোগ নিয়ে, কী বালের নাম করেছে আমি জানি না, নামের সুযোগ নিয়ে সবার থেকে টাকা তুলেছেন এবং সে টাকা আত্মসাৎ করেছেন, যার ব্যাপারে সোহম চক্রবর্তী এতটুকুও জানেন না। তো যে মানুষটা চিটিংবাজি করতে জানে, যে মানুষটা সাধারণ গরিব মানুষের মুখ থেকে খাবার কেড়ে নিতে জানে, সে মানুষটা নাকি তার চোখের সামনে চুরি হয়ে গেল, সে জানতেই পেল না। এটাই হচ্ছে সোহম চক্রবর্তী। আজ পর্যন্ত আমরা যত টলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস যত দেখেছি, তারা যখন রাজনীতিতে আসে তাদের হাতে কাজ থাকে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনাদের অভিনয়ের সম্পর্কে কোনো রকম কোনো জ্ঞান নেই। যদি থাকতো তাহলে তারা এরকম অভিনয় ছেড়ে বাঁজাগিরি করতে আসতেন না। টলিউডটা এখন একটা বাঁজার জায়গা তৈরি করে ফেলেছিল, যেখানটায় শুধুমাত্র তৃণমূল করা লোকেরাই কাজ পেত, আর কেউ পেতো না। নাহলে রুদ্রনীল ঘোষকে ব্যান করা হয়, এত ভালো মাপের অভিনেতা। এরকম বহু অভিনেতা আছে, খরাজ মুখার্জিকেও পর্যন্ত ব্যান করা হয়েছিল। এনারা শুধুমাত্র ছোট পর্দায় অভিনয় করে নিজেদের সংসার চালিয়েছেন। আমি যেখানে ধাক্কাটা দিচ্ছি সেইটাই কেন দেখানো হচ্ছে? আমি তো পাগল নই যে আমি দুম করে গিয়ে তাকে একজনকে ধাক্কা মেরে দেবো। তো তার যে উৎসটা, এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারাই বার করে দেখুন। তোমাদের একটা জিনিস মনে আছে যে সোহম চক্রবর্তী একবার নিউ টাউনে শুটিং করছিলেন। সেই শুটিং করতে গিয়ে সেখানটা একটা রেস্টুরেন্টে শুটিং করতে গিয়ে সেখানটায় তার দেহরক্ষীরা পুরো রেস্টুরেন্টের যে রাস্তা, সে রাস্তা গার্ড করে তার গাড়ি টাড়ি দাঁড় করিয়েছিল। ইনি তো অনেক বড় বিচি ছিলেন, তৃণমূলের যেহেতু নেতা ছিলেন। তৃণমূলের সব নেতাদের সিকিউরিটি তো আমরা দেখেছি, মানুষের কাজ যারা করে তাদের এত সিকিউরিটি কখনো লাগে না। তো তারা দাঁড়িয়েছিলেন সেই রাস্তায়। রেস্টুরেন্টের মালিক তিনি অর্ডার দিয়েছিলেন যে গাড়িগুলো সরিয়ে সাইড করে রাখুন। ইনাদের গাজরি, ইনারা সেখানটায় গিয়ে ঝামেলা করেছিলেন এবং রেস্টুরেন্ট মালিককে মেরে তার চোখের নিচে হাঁটিয়ে দিয়েছিলেন। আর তখন পুলিশ এতটা পরিমাণে নির্লজ্জ ছিল যে সেই রেস্টুরেন্ট মালিককে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখেছিল আধা ঘন্টা ধরে। মানে কোন ধরনের বিচার হচ্ছিল জানো তো? এখন মনে হচ্ছে না ওনাদের বিচি টিপে ধরি আমি। এই সোহম চক্রবর্তীর বিচি টিপে ওনাকে ঝুলিয়ে দেওয়া দরকার।
এনাদের মতো কিছু কিছু অপদার্থ আর কুলাঙ্গার আমাদের পশ্চিমবঙ্গে জন্ম হয়ে এই পশ্চিমবঙ্গটাকে পুরো শেষ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের সবথেকে বড় কুলাঙ্গার যদি কেউ থেকে থাকে, সেটার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। আর বাকিগুলো সব চামচা, চেড়ি চামুন্ডি, এগুলো হচ্ছে তৃণমূলের চামচা। এই সোহম চক্রবর্তী মানুষটা এতটা পরিমাণে খারাপ, বিদ্বেষী এবং সাধারণ মানুষের সবসময় ক্ষতি করবে কী করে, ওটাই ওনারা সবসময় ভেবে চলেন। একটু হলিক্স দাও না, চেটে চেটে খাবো। এরপরে আরেকবার হরলিক্সের কথা বললে মুখে মুতে দেবো, সেই মুত খেয়ে বেঁচে থাকবি শুয়োরের বাচ্চা। জীবনে কোনো দিন এনাদের ভালো হয়নি আর হবেও না। এদের পরিস্থিতিটা কোন পজিশনে পৌঁছাবে জানো? একদিন এনাদেরকে যেরকম করে লোকের কাছ থেকে চিটিংবাজি করে টাকা নিয়েছে, তারপরে আর দেয়নি, সাধারণ গরিব মানুষের টাকা খেয়েছে, তারা দেয়নি। এনাদের ফ্যামিলিও একদিন রাস্তায় এসে দাঁড়াবে, এনারা খেতে পাবেন না, মিলিয়ে নেবে। এনাদেরকে কোনো ব্যাঙ্কও লোন দেবে না, কেউ তো কাজ দেবে না। কি বালের অভিনয়, সেই অভিনয়ে আর কেউ কাজ দেবে বলে আমার মনে হয় না। যা হোক, কোনো রকমের অভিনয় করতে না পেরে তৃণমূলে জয়েন করেছিল, কিন্তু সেই তৃণমূলেরই বিচি ফেটে চৌচির হয়ে গেল। ঘাস ফুলের উপরে কুকুর মুতে দিয়ে গেল, সে ঘাস ফুল নুইয়ে পড়ে গেল। তো এরপরে এনাদেরকে কে কাজ দেবে, এনারা কীভাবে কাজ পাবেন, সে ভগবান আর এনাদের বাপ ঠাকুরদা আল্লাহ এনারাই জানে, আর কেউ জানে না। টলিউডে একটা ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডটা হচ্ছে কি, যতদিন পর্যন্ত তোমার অভিনয় মানুষজন দেখবে, ততদিন পর্যন্ত তুমি মানুষের কাছে ভালো থাকবে। আর যখনই মানুষজন অভিনয়টা দেখা বন্ধ করে দেবে, তখনই দেখবে তারা সব গিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে নিচ্ছে। এই করে করে আর তৃণমূলের সেই টলিউডের ভেতরে যে পরিমাণে মাফিয়া রাজ চালিয়েছিল না, বিরোধী দল যারা করতো তাদেরকে কোনো কাজই দিত না। তারা কী করে খাবে, কী করে বেঁচে থাকবে, সেগুলো কোনো কিছুই দেখা হতো না। আসলে দয়া মায়া বলে কিছুই নেই। এই ঔদ্ধত্য, অহংকার, মানুষের প্রতি বর্বরতা, এসবের জন্যই আজকে না তৃণমূলটা রসাতলে গেল। আর যেখানে সেখানে মানুষের ওপরে অত্যাচার। এই যেমন ধরুন সোহম চক্রবর্তী, রেস্টুরেন্টের মালিকটা, নিরীহ লোকটাকে মারলো। সে বলছে অভিষেক ব্যানার্জির নামে অনেক খারাপ কথা বলেছে। তার কি দায় পড়ে গেছিল সে অভিষেক ব্যানার্জির নামে খারাপ কথা বলতে যাবে? কি বলছিস তুই? কার্বস পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, পুরোপুরি। আমার মতন ছেলে যে ব্ল্যাক কফি খেতাম না, রোজ মানে বিকেলবেলা করে অন্তত দুধ চাটা চাই হতো, সেটা বন্ধ হয়ে গেছে। নিয়োগ দুর্নীতি, গরু পাচার মামলা, এ দুটোতে তো দেবের নাম জড়িয়ে গেছে। এই দীপক অধিকারী, তিনি মোটামুটি পশ্চিমবঙ্গের মানুষকে একটুখানি ভুলভাল বুঝিয়ে ঘাটাল থেকে দুবার সাংসদ নির্বাচিত হয়ে গেলেন। তিনি আজ পর্যন্ত ঘাটালবাসীকে ঘাটাল মাস্টার প্ল্যান বলে কিছুই দিতে পারেননি। প্রতি বছর ঘাটাল বন্যায় ভাসছে, আর এনারা একটা একটা করে সুইচ গেট নির্মাণ করছেন, দিয়ে মোটামুটি মানুষজনের থেকে ভোট নিয়ে পরের 4 বছর চুপ, ভোট আসার 1 বছর আগে আবার কাজ চালু। এই করে করে মানুষের থেকে ভোট নিচ্ছে। আজকে টলিউডের এত খারাপ অবস্থা কী কারণে তোমাদের কি মনে হয়? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এই রাজনীতির কারণে। কোন একটা জায়গা দেখাও যেখানটায় তৃণমূল কংগ্রেস ওই জায়গাটাকে ভালোভাবে দাঁড় করিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, সন্দীপ ঘোষের মতো লোকেদেরকে পুষছিল। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, মধ্যশিক্ষা পর্ষদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পর্যন্ত, তাকে পর্যন্ত নিয়ে গেছে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি সবথেকে বড় দুর্নীতিবাজ। এবং পার্থ চ্যাটার্জি রাড়ুয়া, দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট, জুয়াচোর, তার সাথে যা দেওয়া যায় সবই যাবে, সেখানে গেল। এরপরে গেল ফিল্মে দেখবে দীপক অধিকারী হচ্ছে ডন, তারপরে সব ছোটোখাটো, সে যেটা বলবে সেটাই হবে। তৃণমূলে মমতা ব্যানার্জির ফ্যামিলির লোক, তারা বোর্ডের মেম্বার হয়ে গেছে, বাংলার ফিল্ম বোর্ডের, মানে আলাদা লেভেলের সব চাটন চলতো। এখন ক্ষমতা চলে গেছে, মানুষজন এখন ছিঁড়ে খাবে। যেমন করে বাংলাদেশে শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে যাওয়ার পরে তার অন্তর্বাস পর্যন্ত নিয়ে মানুষজন হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নাচছিল, উল্লাস করছিল। আজকে মানুষজন সেইভাবে ফ্রি হয়ে উল্লাস করছে, দেখে খুব মজা লাগছে, খুব মজা লাগছে। বিশ্বাস করো, সাধারণ গরিব মানুষদেরকে মারছিল তো খুব কষ্ট হতো। দেখো কাণ্ড। আর ওই যে যেটা বললো হরলিক্সে ফিরে গেছি, কোকাকোলা ছেড়ে হরলিক্সে ফিরে গেছি। ইতিহাস সাক্ষী আছে, ক্ষমতার দম্ভ, অহংকার কখনো বেশি দিন থাকে না। ধীরে ধীরে সব কিছুই লোপ পেয়ে যায়। আর এই লোপ পেতে পেতে একদিন মানুষজনও আর তার প্রতি কোনো রকম টান থাকে না, যাকে মানুষজন লাদ মেরে তলায় ফেলে দেয়। আজকে মমতা ব্যানার্জি, তিনি মানুষের ঘরের মেয়ে ছিলেন, বাংলার মেয়ে মমতা বলে ইনারা অনেক স্লোগান দিচ্ছিলেন। এবং স্লোগান দিতে দিতে মানুষজন তাকে ভালোবেসেছিল। যেরকম করে দেব, হিরণ যে ছেলেটা সারা জীবন খড়গপুরে পড়ে থাকলো, বিধানসভায় গেল, তিনি তার ফিল্মের কেরিয়ারটা এই বিধায়ক হওয়ার পরে ছেড়েই দিয়েছেন। কারণ কি, তিনি বিজেপি করেন, তাকে কেউ কাজ দিচ্ছিল না। দীপক অধিকারী, তিনি তৃণমূলের গরু চুরির টাকা নিয়ে ফিল্ম বানাতে ব্যস্ত ছিলেন, সংসদে যাওয়ার তার কাছে সময় ছিল না। 365 দিনে 11 দিন গেছেন। এটাই হচ্ছে মানুষজন তৃণমূলকে এই জন্যই ভোট দিয়েছে। সত্যি কথা বলতে, আজকে পুরো পশ্চিমবঙ্গের অবস্থা কী সেটা পশ্চিমবঙ্গের মানুষরাই বুঝতে পারছে। যদি কোনো কারণে বিজেপি হেরে যেত, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির একটা নেতাকেও জ্যান্ত অবস্থায় পাওয়া যেত না। এটা বাস্তব কথাই। আজকে তৃণমূলের নেতারা তাদেরকে কী করতো সেটা আমার বলতেও বাধা লাগছে। কিন্তু দেখো, বিজেপির সৌজন্যতাবোধ একটা মানুষকেও মারেনি। যারা মরে গেছে, চন্দ্রনাথ রথ যিনি মারা গেছেন, তাকে বাদ দিয়ে বাকি যতজন মারা গেছে সব কিন্তু সেই তৃণমূলের হাতেই মারা গেছে। এ টিম আর বি টিম। আমি বলেছিলাম, আমার আগের ভিডিওতে আমি একবার বলেছিলাম যে যদি কোনো কারণে জিতেও মরবে, আর যদি নাও জিতে তবুও মরবে, কারণ এ টিম বি টিম এই করে করে মরছে। এ টিম বলছে তোর জন্য হেরেছে, বি টিম বলছে না তোর জন্য হেরেছে। এই করে করে এরা মার খাওয়াখাই হয়ে মরছে। আর এদিকে যারা ফায়দা নেওয়ার, তারা ফায়দা নিয়ে বেরিয়ে গেছে। কারা জানো? টলিউডের নায়িকারা।
তোমরা জানো অদিতি মুন্সি কত ভালো কীর্তন করতো, তাকে নিয়ে এসে রাজনীতিতে ঢুকিয়েছে, তার পুরো কেরিয়ার খারাপ করে দিয়েছে। কার কেরিয়ার খারাপ হয়নি আমাকে বলতে পারবে? লাভলি মৈত্র। তিনি রাজনীতির কী বোঝেন, তাকে নিয়ে এসে রাজনীতিতে ঢুকিয়েছিল, তার পুরো কেরিয়ার খারাপ হয়ে গেছে। এইরকম করে করে পশ্চিমবঙ্গে যারা উঠতি শিল্পী তাদেরকে টাকার লোভ দেখিয়ে তৃণমূল কংগ্রেস প্রচারে নিয়ে যেত, টিকিট দিত, তারা ভোটে লড়তো এবং হারার পরে তাদের পুরো কেরিয়ার খতম, তারা ডিপ্রেশনে যাবে, তারপরে আত্মহত্যা করবে। এই করে করে মোটামুটি পশ্চিমবঙ্গের সব ধ্বংস হয়ে যাবে। আর কদিন যদি তৃণমূল থাকতো তাহলে এই পুরো টলিউড ইন্ডাস্ট্রিটাকে নরকের দোরগোড়ায় দিয়ে আসতো। তবে এই যে শুয়োরটাকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তবে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।